আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নির্বাচন পরবর্তী আমাদের মার্কেটের কি অবস্থা, নির্বাচন পরবর্তী আমাদের মার্কেটের কি হতে পারে। এর পাশাপাশি আমরা আজকে দেখব স্পেশালি ৩ টা শেয়ার আপ্রাণ চেষ্টা করেছিল তার সীমানা প্রাচীর টপকানোর। তারা কি করলো শেষ পর্যন্ত এবং ইন্স্যুরেন্স সেক্টরের কি অবস্থা বর্তমানে এবং আগামী দিনগুলোতে হতে যাচ্ছে এবং এর পাশাপাশি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করে আমাদের এই ভিডিওটা শেষ করে দিব। তো প্রথমে চলেন দেখি আমাদের ইন্ডেক্সের কি অবস্থা। প্রথমত যে কোনো বিচারে ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে। কি কি সেই বিচার? সাধারণত কি কি বিচারে আমরা একটা ট্রেন্ডকে আপ ট্রেন্ডে নিয়ে আপ ট্রেন্ডে ভাবি বা দেখে থাকি? সাধারণত মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে মুভিং অ্যাভারেজগুলো দিয়ে মার্কেট আপ ট্রেন্ড। শর্ট টাইমে যে মুভিং অ্যাভারেজগুলো আছে ৮-৫-১৩ বা ৮-১৩-২১ যেটাই দেখেন না কেন আপনারা সেই মুভিং অ্যাভারেজগুলোর হিসাবে মার্কেট আপ ট্রেন্ডে আছে। ৫০ দিনে এর উপরে মার্কেট আছে। সব কিছুর বিচারে মুভিং অ্যাভারেজের হিসাবে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমরা যদি স্ট্রাকচার দেখি হায়ার হাই এবং হায়ার লো এই বিচারে যদি দেখি তাহলে পরে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট হায়ার হাই তৈরি করে আছে। কেমন? আমরা যদি আরেকটু দূরবর্তী টাইম ফ্রেমের দিকে তাকাই, যদি আমরা একটু বড় ক্ষেত্র নিয়ে দেখাই, এখানেও মার্কেট হায়ার হাই করে আছে। সুতরাং মার্কেট স্ট্রাকচারালগত দিক থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে। যদি আমরা প্যাটার্ন দিয়ে দেখি তাহলে পরে আমরা দেখতে পাই যে মার্কেট এখানে একটা রিভার্সাল প্যাটার্ন হয়ে আছে। চলেন দেখাই। সব মুছে দিই। মুভিং অ্যাভারেজগুলোকে তুলে দিই। আমাদের এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে আছে। এটা একটা রিভার্সাল প্যাটার্ন। ডাউন ট্রেন্ড রিভার্স করেছে। ডাউন ট্রেন্ড রিভার্স করলে তো সেটা আপ ট্রেন্ডের রূপ নেয়, তাই না? সুতরাং এটা একটা আপ ট্রেন্ড। তারপরে আমরা যদি ট্রেন্ড লাইন দিয়ে দেখি, ট্রেন্ড লাইন দিয়েও আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নির্ধারণ করতে পারি। আমরা যদি ট্রেন্ড লাইন দিয়ে দেখি, আমরা যদি ট্রায়াঙ্গেল ব্রেকআউট দেখি, সেক্ষেত্রেও মার্কেট আপ ট্রেন্ডে আছে। কতক্ষণ পর্যন্ত আমরা এই মার্কেটকে আপ ট্রেন্ড হিসেবে দেখব বা বিবেচনায় রাখবো? যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন্ড লাইন ব্রেক করছে। ৪,৯৮০ যতক্ষণ পর্যন্ত না এই হায়ার লোকে মার্কেট ব্রিজ করে দিকে নামছে, তার মানে কি আমরা ৪,৯৫০ পর্যন্ত মার্কেটকে আপ ট্রেন্ডেই বলবো। সাময়িক যে কারেকশনটা হচ্ছে সেটা হওয়া যৌক্তিক ছিল। আমি গত বৃহস্পতিবার দিন যে ভিডিও দিয়েছিলাম, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে পজিটিভ ট্রেডার বিডি, সেখানে আমি বলেছিলাম যে মার্কেট পরপর ২-৩টা বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছে এইখানে। এই বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে সতর্ক করছে। বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে কথা বলে। বেবি ক্যান্ডেলগুলো আমাদের গুপ্তচর। বেবি ক্যান্ডেলগুলো এবং এই হাই ভলিউমগুলো আমাদেরকে বলেই দিচ্ছিল যে মার্কেট এখানে একটা কারেকশানে আসবে, হেলদি কারেকশান। কারেকশান মানেই মার্কেট রিভার্স করে গেল সেটা না। মার্কেট এখানে কিছু থামবে। মার্কেট এত অল্প এই কেবলই রিভার্স করেছে, এই অবস্থাতে ডাউন ট্রেন্ড রিভার্স করেছে, এই অবস্থাতে মার্কেট আপ ট্রেন্ডে উঠতেই পারেনি। আমি কীভাবে মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসি? একটা হেলদি কারেকশান। মার্কেট কি কখনো টানা এভাবে একটানা আকাশে উঠে বা উপরের দিকে যায়? না, মার্কেট একটা স্বাভাবিক কারেকশান দিয়ে মার্কেট উপরের দিকে ওঠে। এখানে যারা এন্ট্রি নিয়েছিল তাদেরকে এখানে প্রবেশ করার সুযোগ দিয়েছিল মার্কেট। এখানে কিছু প্রফিট টেক করার সুযোগ দিয়েছিল। পুনরায় মার্কেট আবার উপরের দিকে উঠেছে। মার্কেট এভাবেই উপরের দিকে ওঠে। কোনো একটা শেয়ার বা কোনো মার্কেট একটানা উপরের দিকে ওঠে এমন ইতিহাস কমই আছে। নাই তা না, আছে, কম আছে। এর মাধ্যম দিয়ে একদল মানুষকে প্রফিট টেকিংয়ের সুযোগ দেয়, আর একদল মানুষ যারা প্রবেশ করতে চায় তাদেরকে কিছুটা কম দামে এন্ট্রি নেওয়ার সুযোগ দেয় এবং এভাবেই মার্কেট আগাতে থাকে। সো মার্কেট নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। নির্বাচনের আগে আজকে বাদ দিলে পরে আর ৪ দিন কর্মদিবস আছে এই মাসে। আগামী মাসে হয়তো আর ৪ দিন কর্মদিবস পাবো আমরা। ৪ তারিখে শবে বরাতের ছুটি আছে। সব কিছু মিলে ৮ কর্মদিবসের মতো আছে নির্বাচনের আগে। এই ৮ কর্মদিবস মার্কেট আহামরি খুব বড় ডাউনও হবে না, আবার খুব আপেও যাবে না। নির্বাচন পরবর্তী মার্কেটের একটা আপ ট্রেন্ডের প্রবণতা সবসময় থাকে। আমরা সেই আপ ট্রেন্ডের প্রত্যাশায় আছি এবং আমরা আশা করছি যে বছর শেষে ২০২৬ সাল শেষে মার্কেট ৭,০০০ ইন্ডেক্সের আশেপাশে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। একটা ভালো মুভমেন্ট মার্কেটে হতে যাচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট মার্কেটে সেই দিকে ইঙ্গিতই দিচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে সেক্টর শেষ হয়ে যাচ্ছে বা সেক্টর শেষ থেমে যাচ্ছে এরকম ভাবার কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত নাই। আমরা যদি ইন্স্যুরেন্স সেক্টর আমরা মোটামুটি ইন্ডেক্স নিয়ে কথা বললাম যে ইন্ডেক্স আপাতত ৮ দিন বা নির্বাচনের আগ পর্যন্ত একটা শ্যালো কারেকশনের মধ্যে দিয়ে যেতে পারে। সেই কারেকশনটা কত দূর হবে? সেই কারেকশনটা ৫,০২২, ৫,০০০ এরকম লেভেল পর্যন্ত মার্কেটের কারেকশন আসতে পারে এবং আমরা মার্কেটকে
4925-এর নিচে না নামা পর্যন্ত মার্কেট নিয়ে ওরিড হব না। আশা করছি মার্কেট অত দূর নামবেই না। মার্কেট 4000, 5010, 5020 এরকম জায়গা থেকে মার্কেটের এই রিভার্সাল শেষ হয়ে যাবে, শ্যালো কারেকশন শেষ হবে এবং মার্কেট আবার আপট্রেন্ডের দিকে যাওয়া শুরু করবে। আগামী 8-10 দিন মার্কেট এরকম কারেকশন, শ্যালো কারেকশনের মধ্যে দিয়ে মার্কেট যাবে আশা করছি। চলেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটু কথা বলি। ইন্স্যুরেন্স সেক্টর, আমরা ইন্স্যুরেন্স সেক্টরে দুইটা জিনিস দেখব। এক, সরি, কোথায় আমাদের রেজিস্ট্যান্স আছে এবং কোথায় আমাদের ভলিউম আছে, এই দুইটোকে আমরা যদি মিলাতে পারি তাহলে পরে আমরা ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবো। আমরা একটু হায়ার টাইম ফ্রেমে যাই, দেখেন আমি আঁকিয়ে রাখছি। আমাদের এই জায়গাতে আছে হচ্ছে ভলিউম, এই ভলিউমটা কোথাকার ভলিউম, এই ভলিউম, এই ভলিউম এবং এই ভলিউম। সুতরাং এই পর্যন্ত কত, সেটা 45 লেভেল পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরকে তুলতে গেলে পারে খুব বেশি এফোর্টের প্রয়োজন নেই, খুব বেশি টাকার প্রয়োজন হবে না, খুব বেশি ভলিউমের প্রয়োজন হবে না। কিন্তু যখন আমি 45-এর ওপরে মার্কেটকে তুলতে চাইবো, ইন্স্যুরেন্সকে তুলতে চাইবো, তখন আমার আরও বেশি টাকার দরকার হবে, আরও বেশি ভলিউমের দরকার হবে, আরও বেশি এফোর্টের দরকার হবে। সো আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে 45 পর্যন্ত তুলতেই পারি। এখন চলছে কত, সাপ্তাহিক চার্ট এটা, এখন চলছে ইন্স্যুরেন্স সেক্টরে 39-40 এরকম। সেক্টর 5 পয়েন্ট বৃদ্ধি পাওয়া মানে অনেকখানি বৃদ্ধি পাওয়া কিন্তু। তো এইটুকু পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টর যেতেই পারে। আর যদি আমরা এমনি রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে পরে রেজিস্ট্যান্স এরকম জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মূলত 45 টাকায় এইখানে একটা রেজিস্ট্যান্স, এই জায়গাতে একটা দেখে আপনাদেরকে, এই জায়গাতে রেজিস্ট্যান্স, এই জায়গাতে রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এবং এইটা একটা যৌক্তিক রেজিস্ট্যান্স 45। এখানে সাপ্লাইয়ের মুখে পড়বে, 45-এর উপরে তুলতে গেলে পরে প্রচুর ভলিউম, প্রচুর মানির প্রয়োজন হবে, এটুকু তুলতেই খুব একটা বেগ পেতে হবে না। এটা হচ্ছে সেক্টরের হিসাব। আমি যদি বলে যে না ঠিক আছে আমি শুধু রেজিস্ট্যান্স লেভেলটা দেখবো, তাহলে পরে শুধু রেজিস্ট্যান্স লেভেলটাও আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরে একদম মুখে মুখে চলে আসছে। সেটা কত, 39-40, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। এই বছরে গত বছরের অক্টোবর নভেম্বর মাসের দিকেই ছিল ইন্স্যুরেন্স 40-39। সো আশা করছি যে সেক্টর হয়তো 45-এ যাবে এবং তার নমুনাও দেখা যাচ্ছে। সেক্টরের কিছু শেয়ার যখন কারেকশনে যাচ্ছে তখন অন্য শেয়ারগুলো লিডিংয়ে আসছে। ক্রিস্টাল, তারপরে বিএনআইসিএল, এই শেয়ারগুলো লিডিংয়ে ছিল, প্যারামাউন্ট, এই শেয়ারগুলো লিডিংয়ে ছিল। এই শেয়ারগুলো একটু থেমে আছে, এই শেয়ারগুলো দাঁড়ায় আছে। এর পাশাপাশি এখন এশিয়ান ইন্স্যুরেন্স, তারপরে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলো লিডিংয়ে আসছে। তো এইটা সেক্টরকে 45-এর দিকে নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত। জানি না কি হবে। আমি ইন্স্যুরেন্স ফিনান্স ব্যাংক নিয়ে ট্রেড করি না। ইন্স্যুরেন্স ফিনান্স ব্যাংক নিয়ে বা মিউচুয়াল ফান্ড নিয়ে ট্রেড না করার কারণে এই মাসটা আমাদের খারাপ গেল। এই মাসটা টোটালটা ইন্স্যুরেন্সের উপর দিয়েই গেল এবং আমরা সত্যি কথা বলতে কি আমাদের এই মাসটা বেশ খারাপ গেল। আমরা খুব একটা ভালো করতে পারি নাই এই মাসে। ইন্স্যুরেন্স এবং ফিনান্স, কখনো ইন্স্যুরেন্স কখনো ব্যাংক মাথাচাড়া দিচ্ছে এবং আমরা কোম্পানিগুলো নিয়ে সাইড লাইনে বসে আছি। লস হয়নি খুব একটা, কিন্তু প্রফিট করতে পারিনি, ব্রেক ইভেন পয়েন্টে আছি। এইটা একটা সীমাবদ্ধতা আমাদের। আমরা কোনো অবস্থাতে আমরা বুঝতে পারছিলাম যে ইন্স্যুরেন্সগুলো খেলছে, ইন্স্যুরেন্সগুলো আরও খেলবে, বুঝতে পারা সত্ত্বেও লাইভগুলোর মুভমেন্টে আসবে, আমরা এটা স্পষ্টই বুঝতে পারছিলাম। বুঝতে পারা সত্ত্বেও আমরা ঢুকি নাই। যারা ঢুকেন না তারা কিছুতেই ঢুকবেন না, আমরা জানি, আপনারা জানেন। তো আমরা ঢুকবো না, নীতিগত কারণেই আমরা ঢুকবো না এই সমস্ত শেয়ারগুলোতে, এবং কাউকে কেনার পরামর্শও দিব না। মোটামুটিভাবে আমি যেমন বলছিলাম যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স 80 পার করতে পারবে না, 82-83 পার করতে পারবে না। দেখেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স ওই জায়গাতেই দাঁড়ায় আছে প্রায় 1 সপ্তাহ ধরে, পার করতে পারিনি ক্রিস্টাল। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পার করা কঠিন, 50-55 এই লেভেলটা নিয়ে উপরের দিকে উঠা এক টানে কঠিন। ক্রিস্টাল কেন পারবে না? ক্রিস্টাল এই জায়গাতে সুস্পষ্ট রেজিস্ট্যান্স আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে তীর নদী দেখা দিয়েছি, এটা পার করা খুব টাফ ক্রিস্টালের পক্ষে এক টানে। ওকে নিচের দিকে নেমে এসে শক্তি সঞ্চয় করে পার করতে হবে। ক্রিস্টাল থেমে আছে, কিন্তু এশিয়া প্যাসিফিক আগাচ্ছে, এশিয়ান ইন্স্যুরেন্স আগাচ্ছে, আজকে ইসলামিক ইন্স্যুরেন্সগুলো আগায় আসছে। তো এক সাইড থেমে আছে, সেক্টরকে দিয়ে সেক্টর কারেকশন হয়ে যাচ্ছে। সুতরাং ইন্স্যুরেন্স সেক্টর 45-এ গেলে আমি অবাক হব না, সেক্টর 45-এ গেলে পরে। ওকে, সেক্টর নিয়ে কথাবার্তা শেষ। যেটা বলছিলাম ক্রিস্টাল, তারপরে বিএনআইসিএল শেয়ারটা একদম রেজিস্ট্যান্সের মুখে আছে। দেখেন ও দাঁড়ায় আছে এই জায়গাতে,
ও দাঁড়ায় আছে এই জায়গাতে, কিন্তু সেক্টর কিন্তু ঠিকই আগাচ্ছে, সেক্টরের এক অংশ দিয়ে আরেক অংশকে কারেকশন করছে। তারপরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলো রেজিস্ট্যান্সের মুখে পড়েছিল, আমরা বুঝতেই পারছিলাম। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে দাগ দেওয়াই আছে যে 55 পার করতে পারবে না, 53 থেকে 55 পার করা কঠিন, ওকে কারেকশানে এসে শক্তি সঞ্চার করে যদি পার করতে পারে এই লেভেলটা, তখন আমরা বলবো যে হ্যাঁ পার করতে পারলো। আমরা তখন নতুন করে ভাববো বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, একটা সেক্টরে কিছু শেয়ার কারেকশনে আসছে, কিছু শেয়ার আগায় যাচ্ছে, এভাবে করতে করতে হয়তো ইন্স্যুরেন্স সেক্টরকে আমরা 45 পর্যন্ত আগাতে দেখবো। যদিও 40-41 লেভেলে ইন্স্যুরেন্স সেক্টরের একটা বড় রেজিস্ট্যান্স আছে, ওটাকে পার করতে হবে ইন্স্যুরেন্স সেক্টরকে। চলেন আজকে 3টা শেয়ার নিয়ে আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম, খুব ট্রাই করছিল শেয়ারগুলো তার রেজিস্ট্যান্স টপকানোর জন্য। যদি রেজিস্ট্যান্স টপকাতে পারতো এই শেয়ারগুলো, তাহলে পরে আজকে এই শেয়ারগুলো ইতিহাস তৈরি করতো, এই শেয়ারগুলো আরও এগিয়ে যেত। আমরা একে একে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে, তারপরে এশিয়াটিক ল্যাব নিয়ে এবং সিভিও নিয়ে। এই 3টা শেয়ারই আজকে আপ্রাণ চেষ্টা করছিল এবং আমি তাকায় তাকায় দেখছিলাম শেয়ারগুলো যে আচ্ছা দেখা যাক। চলেন আনোয়ার নিয়ে কথা বলি। আনোয়ার নিয়ে আমি মোটামুটিভাবে নভেম্বর মাসের 25 তারিখে সতর্কতা দিয়েছিলাম যে এই শেয়ারটা আর পার করতে পারবে না, সুতরাং এখান থেকে বের হয়ে যাওয়া দরকার। নভেম্বর মাসের 23 তারিখে, সরি, তারপরে শেয়ারটা বাড়ছিল কিন্তু 2% বা 3%। অনেকেই বলছিল যে হ্যাঁ এটা কি ধরনের কথাবার্তা, শেয়ার বাড়লো কেন এরকম ভাবে বলার পরে। তো ভাই শেয়ার তো 2% 3%-এর অ্যাকুরেসি দেওয়া সো টাফ, এতটুকু প্রত্যাশা করা কারো কাছ থেকে সেটা ঠিক না। তো চলেন দেখি আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কোথায় আছে। আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স আছে একদম আমার এই তীর চিহ্ন বরাবর, সেটা কত, এই 96-97 টাকার লেভেলে। এইখানে এখানে একবার দেখেন উঠে গিয়ে ওকে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে নিচে দিকে নামায় নিয়ে, তুমি এখানে কি করছো? এইটা হচ্ছে সেলারদের এরিয়া, এখানে সাপ্লাই এরিয়া, তুমি এখানে ডিমান্ড ক্রিয়েট করছো কেন? ওকে ধাক্কা দিয়ে নিয়ে নামায় নিচে ফেলাই দিয়েছে, নামানোর সঙ্গে সঙ্গে সে আবার ট্রাই করেছে পরপর, দিয়ে এখানে আবার বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার পরে সে শক্তি সঞ্চার করতে 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 এসে আজকে আবার ট্রাই করেছে এই জায়গাতে, কিন্তু পারলো না। এইটা একটা বড় ব্যর্থতা, ভালো ভলিউম নিয়ে পারলো না। যদিও ভলিউম আর একটু বেশি হওয়া উচিত ছিল, এটা পার করতে গেলে পরে 13 লাখ ভলিউম নিয়ে সম্ভব না। আমি আজকে দেখছিলাম সকাল থেকে, সরি, আমি আজকে সকাল থেকে দেখছিলাম প্রথম আধা ঘন্টায় 5 লাখ ভলিউম হয়ে গেল এই শেয়ারটা নিয়ে। আমার মনের মধ্যে হচ্ছিল যে হয়তো প্রথম আধা ঘন্টায় যেহেতু 5 লাখ ভলিউম হয়েছে, আজকে হয়তো 20 লাখ ভলিউম হবে, কিন্তু পরবর্তী পর্যায়ে ভলিউম আর আসেনি। যারা ট্রাই করছিল তারা ট্রাই করেনি পরবর্তী পর্যায়ে। তো এই শেয়ারটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে কোনো অবস্থাতেই 97 টাকা 98 টাকা পার করতে না পারলে এই শেয়ারটাতে এন্ট্রি আসে না। 97 টাকা 98 টাকা পার করতে পারলে এই শেয়ারটা বেশ খানিকটা ভালো হয়। এবং এখানে যে ভলিউমগুলো আছে আনোয়ার গ্যালভানাইজিং এর, এই ভলিউমগুলো নিতে গেলে পারে এখানে 20 লাখ ভলিউম দিয়েই ব্রেকআউট করতে হবে এই 96-97 লেভেল, তা না হলে পরে এই ব্রেকআউট টিকবে না। তা আমরা কিভাবে এন্ট্রি দেবো আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে? আনোয়ার গ্যালভানাইজিংকে 100 লেভেল এটা পার করতে দিন, 97 লেভেল পার করতে দিন, পার করতে দিয়ে রিটেস্টে আসুক, তারপরে আমরা এন্ট্রি দেবো। আমরা একটা সার্টেন স্টপ লস ধরে, স্টপ লস ছাড়া আমরা এন্ট্রি দিবই না। আমরা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট না করে এন্ট্রি দিবই না। এইটা টাকা বানানোর মেশিন না, শেয়ার মার্কেট একটা ব্যবসা। আমরা যদি এখানে সব টাকা দিয়ে একটা শেয়ার কিনি, তাহলে আমরা আমাদের সবগুলো টাকাকে ঝুঁকির মধ্যে ফেলবো। আমরা কনফার্মেশন নিয়ে বাই করব, কনফার্মেশন ছাড়া শেয়ার কিনবো না। ব্রেকআউট করুক, রিটেস্টে আসুক, তারপরে আমরা বাই দিব, ডবল ব্রেকআউটে বাই দিব, বা লাস্ট কিস নামে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা বাই দিব, বা লাস্ট কিসের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আমরা বাই দিব। কিন্তু আমরা সাম শর্ট অফ কনফার্মেশন নিয়ে আমরা এখানে এন্ট্রি দিব, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই জায়গাটা ব্রেকআউট করুক, আমরা কি করব বলেন? আমরা রিয়াক্টিভ হব, প্রোঅ্যাক্টিভ হব না। আচ্ছা ঠিক আছে, এটা তো ব্রেক করে গেল, সুতরাং আমরা এখানে এন্ট্রি, ব্রেক করছে করছে মনে হচ্ছে, এই মনে হওয়ার পরে আমরা এন্ট্রি দেবো না। ও পার করুক, পার করার পরে আমরা রিয়াকশান দেখাবো, আমরা আগেই রিয়াকশান দেখাবো না, সব কিছু করুক। তো আজকে আনোয়ার গ্যালভানাইজিং এ 96 পার করতে না পারাটা একটা বড় দুর্বলতা। আনোয়ার গ্যালভানাইজিং যদি ঘুরে 90 টাকা বা 89 টাকা ব্রেক করে যায়, তাহলে পরে আনোয়ার গ্যালভানাইজিং এর জন্য একটা বড় বিপদ তৈরি হবে। ও যদি ভেঙে যায় এই লেভেলটা, নিচের দিকে যদি আসে,
তাহলে পরে ও একদম ধরেন এখানে নেমে এসে 85 লেভেলে নেমে আসবে, আসার পরে ও একটা রিটেস্ট করতে যাবে, রিটেস্ট করতে গিয়ে ও পড়ে যাবে নিচের দিকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা হচ্ছে বিএনপি ঘরানার একটা শেয়ার। আগামী নির্বাচনের আগে এইটা ব্রেক করতে পারবে বলে মনে করছি না আমি। কেমন? যদি নির্বাচনে কোনো একটা পক্ষ, কোনো একটা দল জয়ী হয়, তাহলে পরে এই শেয়ারটা খুব ভালো হবে। উপরে এটা ব্রেক আউট করে উপরের দিকে উঠে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি কি হয় এটা। আর নির্বাচনের আগে মনেও হচ্ছে না শেয়ারটা 90 টাকার নিচে নামবে, ওই জায়গাতেই থাকবে। 90 টাকা থেকে 95 টাকা এর মধ্যে ঘোরাফেরা করবে। নির্বাচনের পরবর্তী পর্যায়ে ও ডাইরেকশন নেবে যে নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। আল্লাহ মালুম। ঠিক আছে, আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে অনেকেই আমাকে নক করেন। যারা নক করেছেন ইতিপূর্বে তাদেরকে আমি বলেছিলাম যে শেয়ারটা 83 থেকে 93-95 এটা হচ্ছে রেঞ্জ। এর উপরে না ওঠা পর্যন্ত বা নিচের দিকে না নামা পর্যন্ত আমরা স্পষ্টভাবে বলতে পারছি না যে শেয়ারটা কোন দিকে যাচ্ছে। গেল এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব এই আজকে মার্কেটের এইরকম খারাপ অবস্থাতেও আপ্রাণ চেষ্টা করছিল। আমাদের এখানে একটা সাপ্লাই ডিমান্ড জোন আছে, পাশাপাশি একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে। সে এই এই কনফারেন্সটাকে ভাঙার জন্য চূড়ান্ত এবং ভয়ঙ্কর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আমার এক পর্যায়ে মনেই হলো যে ভেঙে গেল মনে হয়। হ্যাঁ, ভেঙে গেলে পরে কিন্তু অন্য সিচুয়েশন তৈরি হতো এই শেয়ারটা নিয়ে। এটা অনেক উপরে ওঠার সক্ষমতা আছে এই শেয়ারটার। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি, এটা যদি ভাঙতে পারে এই লেভেলটা, তাহলে পরে এই শেয়ারটা 70 এবং পরবর্তী পর্যায়ে আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে এশিয়াটিক ল্যাব। সুতরাং এই শেয়ারটা দিকে একটু সতর্ক দৃষ্টি রাখবেন। এবার ভাঙতে পারছে কিনা, ভাঙতে পারেনি। আমরা আমরা রিঅ্যাক্টিভ হব, প্রোঅ্যাক্টিভ হব না। ঘটনা ঘটুক, তারপরে আমরা অ্যাকশানে যাব, আগে না, মনে হওয়ার উপরে না। আমরা সার্টেন রিস্ক রেওয়ার্ড রেশিও মেনে আমাদের নির্দিষ্ট লট সাইজ ঠিক করে রেখে মানি ম্যানেজ করে রিস্ক ম্যানেজ করে আমরা এন্ট্রি দেবো। ওকে, ফাইন। তারপরে লাস্ট যে শেয়ারটা আজকে সীমানা প্রাচীর ভাঙ্গার আপ্রাণ চেষ্টা করবো পারেনি, সেটা হচ্ছে সিভিও। তিন সেক্টরের শেয়ার। সিভিও দেখেন ও খুব চেষ্টা করছে। হ্যাঁ, খুব চেষ্টা করছে, ভয়ঙ্কর রকম চেষ্টা করছে এটাকে ভাঙ্গার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও চেপে চেপে আসছে ওর চেষ্টার ইয়াটা দেখেন। ও একবার চেষ্টা করছে করে এখানে নামে ও কিন্তু সংকুচিত হয়ে আসতেছে আস্তে আস্তে আস্তে। ভিসিপি বলা হয় একে, ভলিটিলিটি কনস্ট্রাক্ট করে আসছে এটার। তো এইটা যদি ব্রেকআউট করতে পারে এই লেভেলটা, 160 টাকা লেভেলটা, ও অনেক উপরে যাবে, অনেকখানি উপরে যাবে। কি করা উচিত এই শেয়ারটাতে? এই শেয়ারটাতে একটা সার্টেন স্টপ লস। এই শেয়ারটাতে এন্ট্রি আসছিল কিন্তু এই ক্যান্ডেলে, এই শেয়ারটাতে এন্ট্রি আসছিল এই দিনকে 15ই জানুয়ারি। সুতরাং এন্ট্রি ক্যান্ডেলের নিচেই স্টপ লস হবে। এটা কিভাবে এন্ট্রি আসছিল, এরও পদ্ধতি আছে। তো এটা এন্ট্রি যদি এখানে এন্ট্রি হয় 157 টাকা লেভেলে, তাহলে পরে 149 টাকায় স্টপ লস। এই স্টপ লস ধরে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়, এটুকু আমার ঝুঁকি। আর প্রফিট হবে 1:2। সরি, আমার এখানে ফিক্সড করা আছে। এটা হচ্ছে আমার ঝুঁকি, এটা হচ্ছে আমার 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও। অ্যাটলিস্ট এটা পর্যন্ত আমাদের টার্গেট, এই 175 টাকা আমাদের টার্গেট। ডেফিনেটলি রিস্ক রেওয়ার্ড রেশিও মেনে, স্টপ লস মেনে এন্ট্রি দিতে হবে। কোনো শেয়ারে স্টপ লস না নিয়ে যদি আপনি এন্ট্রি দেন এবং শেয়ারটা যদি পেছনের দিকে মুভ করা শুরু করে দেয়, তাহলে পরে আপনি এক পর্যায়ে শেয়ারটার গোলাম হয়ে যাবেন। আপনি ট্রাই করলে পরেও সেটা থেকে আর বের হতে পারবেন না। ধরেন আপনি সিভিওতে এন্ট্রি দিলেন, শেয়ারটা 150 টাকার নিচে নেমে গেল, নামতে নামতে শেয়ারটা অনেকখানি নিচে নেমে গেল, অনেকখানি নিচ থেকে সে উঠছে, 100 টাকাতে নেমে গেল শেয়ারটা। আপনি 100 টাকা দিয়ে 150 টাকা দিয়ে শেয়ার কিনলেন, শেয়ারটার নাম নেমে গেল 100 টাকায়। 15 লক্ষ টাকার শেয়ার কিনলেন, দাম হয়ে গেল 10 লক্ষ টাকা। বিক্রি করতে পারবেন? তখন শেয়ারটার টোটালটাই আপনি শেয়ারটার নিয়ন্ত্রণে চলে যাবেন। শেয়ারটার মালিকানা কার কাছে যাচ্ছে, শেয়ারের মালিক মারা গেল কিনা, শেয়ারের সচিব, কোম্পানিটার সচিব কে হচ্ছে, কোম্পানির কোনো রাইট ইস্যু করছে কিনা, রাইট ইস্যু করলে তো আপনাকে টাকা দেওয়া লাগবে, প্রিমিয়াম ইস্যু করছে কিনা, কত রকমের চিন্তা। হ্যাঁ, ডিএসসি বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কোনো অ্যাকশন নিচ্ছে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আতঙ্কিত হবেন। মালিক যতটুকু না আতঙ্কিত হবে, তার থেকে বেশি আতঙ্কিত আপনি হবেন।
তো আমরা যদি এখানে শেয়ারটা কিনি 155 টাকা, 57 টাকা, 58 টাকা লেভেলে, আমি যদি 150 টাকাতে স্টপ লস নিই, আমার যদি 6 টাকা 7 টাকায় স্টপ লস নিই, সেটাতে এন্ট্রি দিতে পারি, তাহলে পরে কোনো কারণে শেয়ারটা যদি পিছন দিকে মুভ করে, আমি আমার ওইটুকু নির্দিষ্ট অল্প একটু লস নিয়ে বের হয়ে যাব। আমার তো প্রফিট টার্গেট সেট করা আছে, 1 টাকা লসে 2 টাকা লাভ। আমি এরকম সিচুয়েশন দেখলে পরে 10 বার এন্ট্রি দিব, 10 বার এন্ট্রি দিয়ে আমি 5 বারই লস হোক আমার, তাও দেখবেন আপনার কাছে টাকা থাকবে। ওকে, ফাইন। এর পাশাপাশি আরো কিছু শেয়ার নিয়ে কথা বলা যায়। বেক্স ফার্মা শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো। এই শেয়ারটাও একটা আপট্রেন্ডে থাকা শেয়ার, শেয়ারটাতে মুভমেন্টে আসছে, আর একটু ভালো ভলিউম হওয়া উচিত ছিল শেয়ারটার। ও কারেকশানে আসছে, ফিবোনাকি 618-এ আসছে। এই জায়গাতে আমরা যদি এই জায়গাতে এন্ট্রি দিই, কত 108 টাকায় এন্ট্রি দিই, স্টপ লস কত 103 টাকা। এই 5 টাকার স্টপ লস নিয়ে সেটাতে এন্ট্রি দেওয়া যায়। যদিও আজকে অনেকখানি পড়েছে, পড়ার কারণটা ঠিক বোধগম্য হচ্ছে না, আমি নিশ্চয়ই ভিতরে কোনো খবর আছে, একটু দেখে শুনে দেখেন সেটা এন্ট্রি দেওয়া যায় কিনা, অথবা ডবল ব্রেকআউটে শেয়ারটা 116 টাকার উপরে উঠলেও আপনি এন্ট্রি দিতে পারেন। এটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার। হাক্কানি পাল, লো পেট আপগুলোর মধ্যে কিছু কিছু শেয়ার আজকে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছিল। হাক্কানি পাল্পের এইখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। কোথায়? এই জায়গাতে 72 টাকা 73 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। এইটা পার হলে পরে এই শেয়ারটা বেশ খানিকটাই ভালো হয়। আপ্রাণ চেষ্টা করছে শেয়ারটাও একটা দীর্ঘমেয়াদী দৃষ্টিতে তাকালে শেয়ারটা একটা আপ ট্রেন্ডে আছে, ডেফিনেটলি আপ ট্রেন্ডে আছে এই শেয়ারটা। আমাদের এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট, ডায়াগোনাল ব্রেকআউট হয়ে আছে, শেয়ারটা হায়ার হাই করে আছে, এখনো লোয়ার লো তৈরি করেনি। সব কিছু বিচারে শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, দেখা যাক ও আগাতে পারে কিনা। তো এরকম আরো অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেত আজকে। আজকে আর ভিডিওটা খুব বেশি বড় করব না। সবসময় মনে রাখবেন যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ব্যবসার মূল অস্ত্র। আমরা কখনোই কোনো একটা শেয়ার সবগুলো টাকা দিয়ে একসাথে কিনবো না। এই টাকাগুলো নিয়ে এখানে খেলা করার জায়গা না। এই টাকাগুলো আপনার একার হকের টাকা না। এই টাকাগুলোতে আপনার পরিবারের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, গরিব মিসকিনের হক আছে। সুতরাং এই টাকাগুলোকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এটা একটা ব্যবসা হিসাবে দেখবেন, টাকা বানানোর একটা মেশিন হিসেবে শেয়ার ব্যবসাটাকে দেখার চেষ্টা করা উচিত না। এখানে লাভ আছে, এখানে লস আছে। আপনি কতটুকু লস সহ্য করতে পারবেন, কতটুকু লস হলে পারে আপনি শান্তি সহকারে ঘুমাতে পারবেন, সেটা ঠিক করতে হবে। আগে আগে শেয়ার কেনার আগে লসটাকে ফোকাস করেন, যে যদি শেয়ারটা কোনো কারণে বিপরীত দিকে মুভ করে, যদি লসের দিকে রান করে, তাহলে কত টাকা লস হলে আমি সেটা থেকে বাড়াবো, কতটুকু লস হলে পরে আমি সহ্য করতে পারবো, সেই অনুযায়ী লস সাইজ ঠিক করেন। অন ক্যাপিটাল 2% ঝুঁকির হিসাব করে আপনি শেয়ার কিনেন। পৃথিবীর এমন কোনো ব্যবসা আছে যে ব্যবসা 10 বার করলে পরে 10 বারই আপনি লাভ করতে পারবেন? একটাও ব্যবসা নাই। শেয়ার ব্যবসাটাও ঠিক তাই। কোনো কোনো মাস দেখবেন যে আপনার সফলতার হার 80% না 85%, কোনো কোনো মাসে দেখবেন সফলতার হার 20%। স্বাভাবিক, সব মাসেই তো আর একই রকম সফলতা হয় না। আমরা যারা আমরা আমাদের যাদের গ্রামে জমি জমা আছে জানি যে যে কোনো একটা ফসল প্রতি বছর একই রকম উৎপাদন হয় না। কোনো বছর উৎপাদন কম হয়, কোনো বছর উৎপাদন বেশি হয়। যে বছর উৎপাদন বেশি হয় সে বছর আমরা একরকম ম্যানেজমেন্ট করি, যে বছর কম হয় সে বছর আমরা আরেক রকম ম্যানেজমেন্ট করি, করে আমরা আমাদের কাজটাকে আগায় নিয়ে যাই। ঠিক তেমনি সব ব্যবসাতেই তাই। কোনো লটে বেশি লাভ হয়, কোনো লটে কম লাভ হয়, কোনো কোনো সময় পরপর 2-3টা লট লাভ হয় না। আমরা এই বিষয়টাকে মাথায় রাখবো। আমরা স্টপ লস সেট করব। ডেফিনিটলি স্টপ লস সেট না করে আমরা শেয়ার কিনবো না। স্টপ লস যদি সেট না করেন এবং শেয়ারটা যদি কোনো কারণে আপনার নাগালের বাইরে চলে যায়, সেটা যদি পিছন দিকে দৌড় দেয়, তাহলে ভাই দেখবেন যে একটা শেয়ার কিনলেন 10 লক্ষ টাকা দিয়ে, সেই শেয়ারটা আপনি 20,000 টাকাতে লস নিতে পারলেন না। সেই শেয়ারটা দেখবেন এক পর্যায়ে গিয়ে 1 লাখ টাকা লস হচ্ছে। তা 1 লাখ টাকা লস হওয়ার পরে দেখবেন যে না, আপনি আর লস নিতে পারছেন না, সেল করতে পারছেন না। আস্তে আস্তে 2 লাখ টাকা 3 লাখ টাকা, এভাবে এভাবে আপনাকে লসের পরিমাণ 5 লাখ টাকাতে নেমে আসছে, এবং মাঝখান থেকে সময়ও চলে গিয়েছে 3-4 বছর। আপনি আর শেয়ার সেগুলো বিক্রিও করতে পারেননি। আপনাকে দীর্ঘ সময় আটকে থাকা লাগবে সেই শেয়ারটাতে, এবং প্রতি মুহূর্তে আপনি শেয়ারটা নিয়ে এক ধরনের মানসিক চিন্তার মধ্যে থাকবেন। ওটা আমরা কেন করতে যাব? অন্যের কোম্পানি নিয়ে আমি কেন লোড নিতে যাব? আমি কিনলাম একটা শেয়ার, ধরেন সিভিআর কথাই বলছি, আমি কিনলাম শেয়ারটা 155-59 টাকাতে, আমি 150 টাকা 48 টাকাতে বের হয়ে যাবো, ওইটুকুই আমার লস। আমরা এখানে সুইং ট্রেড করতে আসছি, আমরা এখানে পজিশন ট্রেড করব না। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ব্যবসা করতে আমাদের মনোনিবেশ করবো। দেখবেন যে আস্তে আস্তে আপনি ব্যবসাতে অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু যদি আপনার অভ্যাস খারাপ হয়ে যায়, আপনি স্টপ লস নিচ্ছেন না, সব টাকা দিয়ে একটা শেয়ার কিনছেন, তাহলে আপনার ব্যাড হ্যাবিট সবসময়ই খারাপ ফলাফল নিয়ে আসে। ধূমপান করা ব্যাড হ্যাবিট,
আপনি বলবেন কই আমার তো কিছু হচ্ছে না, যার হচ্ছে সেই বুঝতে পারছে কি হচ্ছে। আপনি হাইওয়েতে সুপার স্পিডে গাড়ি চালান, আপনি বলছেন যে, কই আমার তো কিছু হচ্ছে না, বরং আমার অ্যাড্রিনালিন রাশ হচ্ছে, আমি এক ধরনের আমি এক ধরনের মজা পাচ্ছি, কিছু তো হচ্ছে না। কিন্তু যেদিনকে হবে সেদিনকে খুঁজে পাওয়া যাবে না তাকে আর। আমরা সব টাকা দিয়ে যদি একটা শেয়ার কিনি একই ঘটনা ঘটবে, ২ বা ৩ বার খুব ভালো লাভ হবে। কিন্তু পরের বার তো লসের মধ্যে পড়তে হবে, যে আমরা আমাদের ব্যবসাটাই শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে। ডিসিপ্লিন এই ব্যবসার মূল চাবিকাঠি। কিছু কৌশল তো জানতেই হবে, এবং কিছু কৌশল এবং ডিসিপ্লিন এগুলো মিলেই আমরা ব্যবসাতে ইনশাআল্লাহ সফল হতে পারবো। তো অনেক বড় ভিডিও হয়ে গেল আজকে এই পর্যন্তই। যে ভালো থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিও শোনার জন্য। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।